সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নাটোর পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত কমপক্ষে 12 জন। আওয়ামী লীগ যুবলীগকে দায়ী করছে বিএনপি। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। বলছেন বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে আন্দোলনের সফলতা আসে না। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের সফলতা ব্যর্থতা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহাসচিব তৃণমূল বিএনপি, এবং সাজ্জাদ আলম খান তপু, সভাপতি DUJ। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচিতে হামলা। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, পরের কাঁধে ভর করেছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন নিজেদের স্বার্থ রক্ষা করে ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়, তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল। উখিয়ায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু। গ্যাসের জন্য হাহাকার নিয়ে অবশেষে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বললেন বন্যার কারণে সঞ্চালন লাইনের সমস্যা, 15 জুলাইয়ের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। এবং বের হয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে। অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম আন্দোলনের সফলতা ব্যর্থতা। রাজনৈতিক অঙ্গনে আজকে কিছু কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ বিএনপি দুদলের নেতারাই কথা বলেছেন, এছাড়াও আরও কিছু প্রসঙ্গ আছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। তৈমুর ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। যেহেতু আন্দোলনের প্রসঙ্গটা প্রথমে আমি বলছি, সুতরাং এটি দিয়ে শুরু করি, তারপর অন্য প্রসঙ্গে যাই। বিএনপি আজকে তাদের চেয়ারপারসনের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেছিল বিভিন্ন জেলায় জেলায়। গত কয়েকদিন ধরে তারা করছে, ঢাকায় করছে, তারপর মহানগরগুলোতে করলো, আজকে জেলায় জেলায় ছিল, সেখানে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে হামলা চালিয়ে, আওয়ামী লীগ যথারীতি অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন সেটি নিয়ে প্রশ্ন হচ্ছে, সরকারি দলের তরফে জবাব আসছে যে বিএনপি নিজেরা কোনো আন্দোলন জমাতে না পেরে অন্যের কাঁধে ভর করে আন্দোলন জমাতে চাইছে। অন্য বলতে বোঝানো হচ্ছে বিএনপির যারা যুগপৎ আন্দোলনের শরিকরা আছে, পাশাপাশি কোটা আন্দোলনের জন্য যারা মাঠে রয়েছে তাদের সঙ্গেও বিএনপি ঢুকে আন্দোলন জমানোর চেষ্টা করছে বলে আওয়ামী লীগ মনে করে। আপনি কি বলবেন এই জায়গাতে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহ আলোচক, সঞ্চালক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিষয়টি হলো আমি বিএনপি থেকে বহিষ্কৃত, অতএব এখানে আলোচনার জন্য একজন বিএনপি নেতাকেই ডাকলে ভালো হতো। তবে আমি মনে করি যে প্রত্যেকটা বিরোধী দলকে তার কার্যক্রম করতে দেওয়া সুযোগ দেওয়া উচিত, এবং এটি তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এবং চেয়ারপারসনের মুক্তির দাবি তো তার দল করবেই। এটা যদি এই আওয়ামী লীগের ব্যাপারে হয়, অন্য জাতীয় পার্টির প্রশ্ন হয়, বা আমার দলের চেয়ারপারসনও যদি গ্রেপ্তার হয়, আমার দল তো সে মুক্তির দাবি করবেই, এবং করাটাই স্বাভাবিক। কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়ার সুযোগটা সেটা যদি সরকার না দেয়, তবে সেখানেই তো গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু আমি আজকে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো পত্রপত্রিকায়, যেটা এখন বার্নিং ইস্যু, পত্রিকা খুললে বার্নিং ইস্যুতে যাবো, তার আগে আরেকটু কথা, এই প্রসঙ্গে আরেকটু কথা আমি একটু বলে নিতে চাই। আপনি যদি বলছেন যে কর্মসূচি করতে দেওয়া উচিত, অবশ্যই উচিত, কিন্তু এই উচিতের জায়গাটাতেই বিএনপি তো কর্মসূচি করছে। বিশেষ করে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি বিভিন্ন সময় টানা কর্মসূচি পালন করে আসছে এবং করছে। তো কয়টা জায়গায় বিএনপি বাধার মধ্যে পড়েছে, বা যেখানে একটা জায়গায় বাধার মুখে হবে, কেন পুলিশি বাধার মুখে হবে? যদি আনটিল আনলেস কোনো সেখানে আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত না ঘটে,
তো সেখানে কেন আপনি বাধা গ্রস্ত হবে? একটা তো তার একটা অধিকার, একটা রাজনৈতিক দলের অধিকার তার চেয়ারপারসনের মুক্তি দাবি করা, একটা রাজনৈতিক দলের কাজেই তো মিছিল মিটিং করা, আন্দোলন সংগ্রাম করা। তো সেই হিসাবে একটা দল এটা করতেই পারে। আচ্ছা, এবার আপনি যে ইস্যুতে যেতে চাচ্ছিলেন। আমি যেতে চেয়েছি দেশে যেই পত্রপত্রিকা দিয়ে তো আমাদের ঘুমটা ভাঙে, সেখানে এখন যা দেখতেছি যে যেমন তোমার আমি কামাল ভাইয়ের সাথে অনেক দিন টকশো করছি, উনি ওনার এই ফেসবুকের ওনার এটার মধ্যে সব আছে, ইতিহাস আছে। তিনি তখন বলতেন যে হাওয়া ভবন এত টাকা মানি লন্ডারিং করছে, এই করছে, এই করছে। এখন তো দেখি যেসব মানি লন্ডারিং হয়েছে হাওয়া ভবন, সেটা একাতে শিশু। এখন তো যে কাহিনী শোনা যেতেছে, তারপরে আপনি দেখেন যে দেশটা যে একটা পুলিশি রাষ্ট্র পরিণত হয়েছে। আমি এই কথাটার উপরে পয়েন্ট আউটটা করতে চাই যে পুলিশ অ্যাসোসিয়েশন যেটা আছে, তারা সাংবাদিকদেরও ধমক দিছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও যে সুরে কথা বলছে সেটা পুলিশের পক্ষেই যায়, যারা এই দুর্নীতির মধ্যে জড়িত। এখন এই আজকে কি কালকে বলছে যে না, আমরা ধমক দেই নাই, আমরা তাদের অনুরোধ করছি। তা আপনি এই বাংলাদেশে যে সন্ত্রাসগুলি হয়, সন্ত্রাসীরা কিন্তু প্রথম কেউ ধমক দেয় না। আপনি একটা বাড়ি করতে যাবেন, সেখানে প্রথম আপনার কাছে অনুরোধ জানাবে, আপনি বালু সাপ্লাই দেবো, আমরা সিমেন্ট সাপ্লাই দেবো আপলা। তখন যদি আপনি তার কথাটা না মানেন, তখনই তার চেহারাটা পরিষ্কার হয়ে উঠবে। এখন আমি মনে করি, আমি যতটুকু সংবিধানটার সম্পর্কে আমার যতটুকু আইডিয়া, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এটা পুলিশ অ্যাসোসিয়েশনকে এটা জবাবদিহির মধ্যে আনা উচিত ছিল যে তারা এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে কিনা। এই ধরনের স্টেটমেন্ট তো তারা দিতে পারে না। আরেকটা বিষয় হলো যে যাদের বড় বড় আমলা, যারা আজকে দুর্নীতিতে তাদের বিরুদ্ধে যেসব কাহিনী প্রকাশ পাচ্ছে পত্রপত্রিকায়, এই দেখবেন সকলেরই রূপগুঞ্জের সম্পত্তি আছে, রূপগুঞ্জে বাড়ি করছে। যেহেতু আমি রূপগুঞ্জের লোক, সেই হিসেবে কথাটা বলতে হয়। সেখানে রূপগুঞ্জে তো এই ভূমিদস্যুতার একটা অভয় অরণ্য সৃষ্টি হয়েছে। সেখানে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বারবার বলেন যে 3 ফসলি জমি ভরাট করা যাবে না, জমির ব্যবহার খুব গুরুত্বের সাথে করতে হবে। কিন্তু আপনি রূপগুঞ্জে গিয়ে দেখেন, এখনই চলেন, কামাল ভাই সহ যাই, যে মাইলকে মাইল সেখানে মরুভূমি হয়ে গেছে, বালু ফালায়। প্রসঙ্গটা মানে অন্যদিকে না, প্রসঙ্গ না, এটা পাবলিক সেন্টিমেন্টের প্রশ্ন, দুর্নীতির সাথে এটা জড়িত। এখন তো ধরেন এমপিদের সুনজর ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না। প্রত্যেকটা চেয়ারম্যান রূপগুঞ্জের এবং এমপি সহ এইসব, ওই যে বেনজির আহমদ যেভাবে হিন্দুদের সম্পত্তি যেভাবে দায় দমক দিয়া যে প্রকাশ পাচ্ছে, এখন ঠিক একই কায়দায় কিন্তু সেই সম্পত্তিগুলো এখন দখল হয়ে যাচ্ছে। তৈমুর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবার শুনবো, তারা কামাল ভাই। কামাল ভাই, দুটি প্রসঙ্গ আপনাকে জানতে। তৈমুর ভাই যে প্রসঙ্গটা এনেছেন, দুর্নীতির প্রসঙ্গ, তৈমুর ভাই যেটি বলছেন, তৈমুর ভাইয়ের ভাষা যে হাওয়া ভবন থেকে যে পরিমাণ টাকা লন্ডারিং হয়েছে বা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, তার থেকে অনেক অনেক বেশি টাকা এখন দুর্নীতি এবং দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে বলবেন। আর সঙ্গে আমি একটু বিএনপির আজকের প্রসঙ্গটা বলতে চাই, যেহেতু বিএনপির কেউ নেই এখানে আমাদের এখানে। বিএনপি বলছে তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগের লোকজন হামলা চালিয়েছে। বিএনপি বলছে তাদের যখন নাটোরে তাদের এবং পটুয়াখালীতে তাদের যখন বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলছিল, বক্তৃতা দেওয়ার আগে সেখানে ককটেল ছোড়া হয়েছে, সেখানে গুলি করা হয়েছে। তো এটি আসলে গণতন্ত্রের জন্য কতটুকু মানে সৌজন্যের মধ্যেই পড়ে, কিংবা আমাদের তৈমুর ভাই যেটি বলছিলেন যে এটি তো কোনোভাবে উচিত নয়? দেখুন, আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর তনয়ের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দেশটা গণতান্ত্রিক দেশ। এই দেশে যেমন টেলিভিশন টকশোতে প্রতিদিনই সরকারের তির্যক ভাষায় সমালোচনা করছেন, পারলে সরকারের এখন এই ক্ষমতার থেকে নামাই ফেলা। বিএনপি রাস্তায় সমাবেশ করছে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু সমাবেশের নামে যদি কেউ পুলিশের উপর হামলা করে, তাহলে তো পুলিশ চুপ করে বসে থাকবে না। এখন বাংলাদেশের সব জায়গায় তাদের সমাবেশ হয়েছে, কোথাও কোনো সংঘর্ষ হয়নি। কিন্তু নাটোর আর পটুয়াখালী কেন সংঘর্ষ হলো? আমি মনে করি এই সংঘর্ষের দায়ী যদি বিএনপি, তাহলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আর যদি প্রশাসন তাদেরকে উস্কানি দিয়ে থাকে, প্রশাসন তাদেরকে মানে তাদের সমাবেশে বাধা থেকে দিয়ে থাকে, এইটাও তদন্ত হওয়া উচিত। আজকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়নি, বিএনপি বলছে যে তাদের উপর হামলা হয়েছে এবং হামলা করেছে যুবলীগ আওয়ামী লীগ। আপনি এখন যুবলীগ আওয়ামী লীগ হামলা করছে কিনা এটা তো ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে। হ্যাঁ, বিএনপি তো যে কোনো কিছু আন্দোলনে ব্যর্থ হলেই দায়িত্ব আওয়ামী লীগে। বিএনপি 28 অক্টোবর আন্দোলনের নামে বিচারপতির বাড়ি প্রধান বিচারপতি হামলা করলো, অ্যাম্বুলেন্স ভাঙচুর করলো, পুলিশ রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করলো, সাংবাদিকদের পিটিয়ে আহত করলো, পুলিশকে গুলিয়ে হত্যা করলো। হ্যাঁ, বিএনপির একটা লোক আহত হয় নেই, টিয়ার সেলে কেউ আহত হয় নেই, বিএনপির কোনো লোক গুলি খায় নেই, বিএনপির নেতারা নিরাপদে পালিয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দোষ দিলেন এই ঘটনার জন্য। বিএনপির অফিসের সামনে সাংবাদিক পিটিয়ে মারলেন, আহত করলেন, পুলিশ পিটিয়ে হত্যা করলেন, তারপরে বললেন এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। বিএনপি জীবনে কবে সত্য কথা কইছে? যদি মিথ্যা কথায় কাউকে সাংগঠনিকভাবে কোনো দলকে যদি ওই যে নোবেল পুরস্কার দেওয়ার না, নোবেল তখন শান্তির জন্য দেয়, আর যদি মিথ্যা কথার জন্য দেওয়া থাকতো তাহলে পৃথিবীতে বিএনপির নাম আগে আসতো, মিথ্যা কথার জন্য, মিথ্যা তথ্য দেওয়ার জন্য। দেখেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা মিছিল করছে। তারা কি খালেদা জিয়ার মুক্তি চাইছে? এটি বিএনপির কর্মীদের একটি সহানুভূতি পাওয়ার জন্য হ্যাঁ মির্জা ফখরুলরা রিজবিরা বসে এইখানে এসি রুমে বসে এই কর্মসূচি দিচ্ছে। যদি বিএনপি সত্যিকার অর্থে খালেদা জিয়ার মুক্তি চাইতো তাহলে তো 2018 সালেই নির্বাচন তারা সামনে রেখে বলতো খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে যাব না। সেদিন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, যিনি লন্ডনে বসে এখন ষড়যন্ত্র করছেন, তিনি তার কাছে তার মার মুক্তির চাইতেছিল মনোনয়ন বাণিজ্য, নির্বাচন বাণিজ্য, অর্থ ছিল বড় বিষয়। সেদিন যদি ধরেন আজকে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, আপনি 11 সরকার চেষ্টা করেছিল বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করে নির্বাচনে নেওয়ার জন্য আওয়ামী লীগকে। সেদিন আওয়ামী লীগের অনেকেই গোপনে গোপনে পক্ষে থাকলো, কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা বলেছিল নো হাসিনা, নো নির্বাচন, পারেনি। তো বিএনপি যদি এই নির্বাচন 2018 নির্বাচনে যদি বলতো যে আমাদের নেত্রীর মুক্তি ছাড়া আমি ধরেন এই কথা আমার বলা উচিত না আওয়ামী লীগের পক্ষ থেকে, যদি এই কথা বলতো তাহলে তো একটা আমার মনে হয় সেদিন খালেদা জিয়ার হয়তো হ্যাঁ আলোচনার ভিত্তিতে ইনভেস্ট। আর বিএনপি যদি খালেদা জিয়ার মুক্তি চায় তাহলে অ্যাপিলেট ডিভিশনের যে ফাইলগুলো গেছে কেন তারা মুভ করে না? এখন তারা একবার জামিনের জন্য মুভ করলেন, হাইকোর্ট 3টে কারণে তাকে জামিন দিলেন না, উল্লেখ করে বললেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি, এবং এই আদালতের নিম্ন আদালতের যে রায় সেই ফাইল উচ্চ আদালতে এসে গেছে এবং আদালত এই আপিল করার জন্য, শুনানি করার জন্য প্রস্তুত। তারা সেই লাইনে গেল না। আর এই আলোচনাটা অন্য। এখন ধরেন এই ক্ষেত্রে আবার বিএনপির আইনজীবীরা কিংবা বিএনপি নেতারা যেটি বলেন যে বেগম জিয়ার জন্য যে দুদকের মামলা, তো দুর্নীতির মামলা, তো বেগম জিয়ার যে মামলায় দণ্ডিত এ ধরনের মামলাতেই, দুর্নীতির মামলাতেই, দুদকের করা মামলাতেই বিএনপি নেতাও কেউ আওয়ামী লীগ নেতা তো বটেই জামিনে থেকেছেন, জামিনে থেকেই মামলা মোকাবিলা করেছেন। বেগম রায় হয়ে যাওয়ার পরও জামিন পেয়েছেন, বেগম জিয়া পাচ্ছেন না। আমি তো বিএনপি তো আর যাইনি বেগম খালেদা জিয়ার জন্য। হাইকোর্ট তো সঙ্গে সঙ্গে কাউকে বেল দেয়নি, অনেকে দিছে, মানে সাজাপ্রাপ্ত আসামি বেল দিছে। হ্যাঁ, তা বিএনপির আইনজীবী তার একবারই গেছে, আর তো যায়নি, এই কাছের ব্যাপারে তো মুভ করেনি। আর আপনি দেখেন আর করছে কিনা, ওই একবারই গিয়েছে। এবং যদি তারা খালেদা জিয়ার ওই একবার যাওয়ার পরে বিএনপি নেতারা যেটি বলে যে ওই সময়টাতে জামিন না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি শেষ করার জন্য হাইকোর্ট থেকে একটি তাগাদা ছিল। তো বিএনপি নেতারা মনে করেন ট্রায়াল করতে গিয়ে যেরকম বেগম জিয়াকে দণ্ডিত করা হয়েছে, এখানে গেল নির্দিষ্ট সময়ের মধ্যে বেগম জিয়াকে আবারও দণ্ডিত করা হবে, সেজন্য তারা যাচ্ছেন না। এর উচ্চ আদালতে যদি সেটা প্রমাণ হয় যে সেই বলছি বিএনপি নেতাদের বক্তব্যটা, বিএনপি নেতারা তো উচ্চ আদালতে যদি এটা প্রমাণ হয় তাহলে যে হয়। আর আমার বড় ভাই দুর্নীতি প্রসঙ্গে যেটা বলেছেন, তৈমুর ভাই যে দুর্নীতির কথা বলছেন, হ্যাঁ দুর্নীতি এই আমলে হয় না, এটা মাননীয় প্রধানমন্ত্রীও স্বীকার করেন। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কথা বলেন আগে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আপনি ডিসিদের সাথে সম্মেলন হয়েছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। সরকারের আরো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যখন বৈঠক হয়েছে সেখানেও দুর্নীতির কথা বলছেন। রাজনৈতিক নেতাদের সাথে যখন বৈঠক করেছেন সেখানেও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, যে দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের অন্তরায়। আপনি দেখেন আজকে যাদের দুর্নীতির বিরুদ্ধে যাদের ধরা হচ্ছে কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না।
আর পুলিশ প্রশাসন বা সে আর্মি প্রশাসন হোক বা সিভিল প্রশাসন হোক, আজকে অনেকেই দেখলেন, আপনার এই টেলিভিশনে দেখলাম অনেকের বিরুদ্ধে কিন্তু দুদক ব্যবস্থা মামলা করছেন, তাদেরকে তদন্ত করছেন। সরকার কিন্তু এই ব্যাপারে দুদককে সহযোগিতা করছেন, উৎসাহ দিচ্ছেন। দুর্নীতিবাজ সে রাজনীতিবিদ হোক, সে সাংবাদিক হোক, সে পুলিশ প্রশাসনের লোক হোক, সে সিভিল প্রশাসনের লোক হোক, সে আর্মি ব্যুরোক্রেসির লোক হোক, যেখানকার লোক হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা সবাইকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, কোনো রকম ছাড় দেবে না। আমার ভাই যেটা বললেন যে আমলাদের দুর্নীতি, পুলিশ প্রশাসন দলীয়করণ, আপনি একটা কথা মনে রাখবেন, কোহিনূর একজন এসপি র্যাঙ্কের ডিসি ছিল, ভবনের পৃষ্ঠপোষক কোহিনূরের দাপটে গোটা পুলিশ প্রশাসন ছিল আতঙ্ক। সেই কোহিনূর মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতাকে এই 27 নম্বরে পিটিয়ে রাস্তায় ফেলে রাখলো, মোহাম্মদ নাসিমকে। এবং কি দুর্নীতি তো খালি টাকা লুটপাট করলে দুর্নীতি হয় না, রাজনৈতিকভাবে দুর্নীতি করা যায়, প্রশাসনিকভাবে দুর্নীতি করে, সব ধরনের কাজ করেছিল কোহিনূর। ভবনে কোনো ব্যবস্থা নেয়নি। আসেন 21 আগস্ট গ্রেনেড হামলা হলো, যিনি আইজি ছিলেন তিনি দুর্নীতির দেওয়া অভিযুক্ত, 21 আগস্টে গ্রেনেড হামলার সাথে জড়িত। পুলিশকে যেভাবে আমার মানে ছাত্র দলের ক্যাডারদের চাইতে দলীয়ভাবে পুলিশকে ব্যবহার করেছেন। পুলিশ সেদিন আপনি দেখেছেন যে যখন 21 আগস্ট গ্রেনেড হামলায় মানুষ শত শত মানুষ হাজারি আত্মনাদ করছে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও, নারীর আইবুর রহমান যখন 22 জন লোক মারা গেল, বিরোধী দলের নেতার গায়ে স্পেন্টার, ক্ষত বিখ্যাত, সেই সময় পুলিশ উদ্ধার না করে টিয়ার সেল মেলে খুনিদের চার পথ পরিষ্কার করে দিলেন। মানুষকে টিয়ার সেল মেলে ওই অবস্থায় চিৎকার, আমি তো গ্রেনেড খাইছিলাম, আমি জানি কি অবস্থা, যন্ত্রণা। সেই টিয়ার গ্যাসে যে একটু চিৎকার সে তো এমনিই মারা যাবে। পুলিশ টিয়ার সেল মেলে যদি মানুষকে, মানুষ সেদিন কিন্তু গাড়ি ভাঙচুর করতে না। ওই বিষয়গুলো তো জাস্টিফাইড ছিল না, কিন্তু ওগুলো কি এখন উদাহরণ হিসেবে আসবে? না, উদাহরণ হিসেবে না, যেটা বলে, আমি বলছি যে ওই যে বলে যে তাদের চাইতে খারাপ। আমি যেটা মনে করি যে বিএনপির আমলে দুর্নীতির হয়তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তার একটা উদাহরণ, জেনারেল আনোয়ার কবির তালুকদার সাংবাদিক সম্মেলন করে বলছিল, ওইখানে একজন সচিব ছিল, বিদ্যুৎ সচিব, আমার তৈমুর ভাই ছিলেন, তিনি হচ্ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল ডেসার, সেন ডেসার চেয়ারম্যান হয়েছে ওই বিএনপির আমলে, তারপরে সচিব হয়েছে। এবং আনোয়ার কবির এই সচিবের মাধ্যমে এই বিদ্যুৎ খাতে কোনো উৎপাদন হয়নি, বরং 6,000 কোটি টাকা বিশেষ ভবন এই সচিবের মাধ্যমে লুটপাট করে নিয়েছে। অর্থাৎ আমলাদেরও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন বিএনপি। কিন্তু বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনার সরকার যদি বোঝে যে এস এম কামাল দুর্নীতি করেছেন, কোনো রকম ছাড় দেবে না, তার দলের সাংগঠনিক সম্পাদক এমপি এই হিসাবে ছাড় দেবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তপু ভাই, একটু আপনাকে শুনতে চাই। ধরুন রাজনৈতিক প্রসঙ্গটা তো দুজন বলেছেন, দুর্নীতির প্রসঙ্গটা নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। দুর্নীতির বিরুদ্ধে এখন দুদক যেরকম সরব হয়েছে, দুদকের যেরকম কার্যক্রম চলছে আপনি দেখছেন নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটি হচ্ছে এটি নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটু বাদানুবাদ আছে। বাদানুবাদটা এই জায়গাতে, যেমন কামাল ভাই এখন যে বিষয়টি বলছিলেন যে যার বিরুদ্ধে কিংবা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, স্বাধীন কমিশন দুদক তার মতো করে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সরকারের এখানে কিছু বলার নেই। কিন্তু সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্য সবাই বলছে যে মাত্রায় দুর্নীতি হচ্ছে সে মাত্রায় আসছে না, কিংবা বলা হচ্ছে যে কতিপয় লোককে শুধুমাত্র দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় আনা হচ্ছে, বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুর্নীতি এখানে লাগামহীন, সে ব্যাপারে সরকারের নজরদারি নেই। আপনি কি বলবেন দুটি বিষয়? অবশ্যই দুর্নীতি যে হচ্ছে, এটি তো কামাল ভাইও বললো যে দুর্নীতি তো হচ্ছেই। জি, দুর্নীতি দমনের ব্যবস্থাটা বাংলাদেশে ত্রুটিপূর্ণ, যে কারণে আসলে নানা ধরনের অনুশাসন জারি করেও সেটি বন্ধ করা যাচ্ছে না। দুদক হয়তো থেমে থেমে অনেক সময় সক্রিয় হয় আর কি, সেটাও যেমন ঠিক। আবার একই সঙ্গে আপনি দেখেন যে যাদেরকে আসলে দুর্নীতির অভিযোগ হচ্ছে, তদন্ত হচ্ছে, ডাকা হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসলে তৎপরতা বাড়ানো হচ্ছে, এইটারও কিন্তু খুব বেশি নজির বাংলাদেশে আছে এমনটাও নাই আর কি। এবং আমরা দেখলাম যে বিদায়ী কর্মকর্তা যারা অবসরে গেছেন তাদেরকেও যেমন ডাকা হচ্ছে, আবার যিনি আসলে ইন সার্ভিসে আছেন তাকেও আবার ডাকা হচ্ছে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দুর্নীতির যে ফাঁকফোকর, সেই ফাঁকফোকর বন্ধের জন্য রাজনৈতিক প্রকারও মানে একেবারে সদিচ্ছাটা খুব জরুরি আর কি। দুর্নীতি কারা করেন? যার ক্ষমতা থাকে সে তো দুর্নীতি করে, অর্থাৎ যিনি সেবাটা প্রাপ্তিটাকে বিলম্ব করতে পারেন, অথবা যিনি আসলে ফাইল আটকিয়ে রাখতে পারেন, যিনি হয়তো যে ধরনের
পরিষেবা দেওয়ার কথা ছিল সেটা তিনি দিতে চান না, সেই জায়গায় তো দুর্নীতির বাসা বাঁধে, অথবা আরেকজন বেশি কিছু প্রাপ্তি চায়। দুর্নীতির সাথে কিন্তু একটা আনহলি অ্যালায়েন্স থাকে নানান শ্রেণীর, যিনি সেবা নিতে আসছিলেন অথবা যিনি সেবা দিতে যাচ্ছিলেন। এই জায়গাগুলো আসলে খুব বেশি আসলে শনাক্ত করা দরকার। ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে আপনি রায় দিলেন, ঘোষণা দিলেন, শাস্তি হলো, কারার অভ্যন্তরে গেল, সেটি যেমন ঠিক, এর যে নেক্সাস, এই নেক্সাসটাই আসলে মানে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে আসলে সমূলেই আসলে তুলে ধরাটা মানে উৎপাটনটা করা দরকার। এখন ভাই যেটা বলতে যাচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখছি যে আমলাতন্ত্রের ভেতরে কতিপয় ব্যক্তির দুর্নীতির একটি জায়গা, এরা যখন দায়িত্ব পালন করছিলেন এবং করছে, সেই সময় আসলে তার প্রশাসনিক দপ্তর অথবা রেসপেক্টিভ অথরিটি আসলে কোনো ধরনের তৎপরতা কিন্তু চালান নাই, কারণ সেই জায়গাগুলোকে চিহ্নিত করা যায়নি অথবা কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। যে কারণেই কিন্তু আসলে প্রশ্ন উঠছে যে আসলে দুর্নীতি দমনের জন্য যে সমস্ত তৎপরতা থাকা দরকার সেগুলো কি যথার্থভাবে হয়েছে। হাল আমলে আমরা দেখলাম যে হাইকোর্টের নির্দেশনা দিয়েছেন যে সম্পদের বিবরণী সরকারি কর্মকর্তাদের দিয়ে দেওয়া থাকে, কিন্তু আমরা তো প্রতি বছরই সম্পদের বিবরণী দাখিল করি, সরকারি কর্মকর্তাও বটে, বেসরকারি কর্মকর্তা বা সাধারণ নাগরিকরাও করে। আমি যখন ইনকাম ট্যাক্স ফাইল করি প্রতি বছর, তখন তো একটা সম্পদের বিবরণী থাকেই। এই সরকারি আমলাদের সেই সম্পদের বিবরণীটা যদি তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নাও থাকে, সেটা তো আয়কর বিভাগে নথিভুক্ত থাকে আর কি। সরকার যদি আন্তরিকভাবে সেই জিনিসটাও ডেকে নিয়ে তার যে তৎপরতার যে সম্পদ, যে সম্পদের যে জায়গা, সেই জায়গাগুলোকে আসলে তারা ধরবে কিনা, ধরার প্রক্রিয়া আছে কিনা, সম্পদের আসলে বর্ধিত হারটা কীরকম হতে পারে, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসলে সরকারি কর্মকর্তাদের যে বিধিমালা, এগুলো যথার্থভাবে প্রতিপালন হচ্ছে কিনা, সেই জায়গাগুলোরই তো ফাঁক ফোকর দিয়েই তো এখন দেখা যাচ্ছে যে যাদের নাম আমরা দেখছি তারা আসলে অনেক বেশি সম্পদ ক্রয় করেছেন, অনেক বেশি সম্পদ হয়তো দেশ থেকে পাচার করেছেন, অনেকে দেশান্তরিত হয়েছেন, কেউ কেউ হয়তো দেশান্তরিত হওয়ার পথে আর কি। এই জায়গাগুলোকে যদি সমন্বিতভাবে উদ্যোগ না নেওয়া যায়, একই সঙ্গে এই যে কালো টাকা উৎপাদনের যে প্রক্রিয়া, বাংলাদেশের সংবিধান কখনোই কোনোভাবে কালো টাকা উৎপাদনের প্রক্রিয়ার সাথে সংযুক্ত না, এবং বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছেন সেখানেও কালো টাকা উৎপাদন হয়, সেই প্রক্রিয়া, সেই বৈষম্য তৈরি করবার পক্ষে না। অতএব এই যে ঘুষ, দুর্নীতি এবং সম্পদের লুটেরা সম্পদ যে আর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কালো টাকার সম্পদ তৈরি হচ্ছেন, সেই পথটা আসলে চিরতরে বন্ধ করে দেওয়া দরকার। সেই বন্ধ করতে না পারলে এইরকম আসলে দুর্নীতির যাদের নেক্সাস, তাদেরকে আসলে শাস্তি করা যাবে না। খুব বেশি আসলে এই চক্রকে দুর্ভেদ্য অবস্থাতেই কিন্তু থাকবে, হয়তো 2-4 জন ধরা পড়বে, বাকি সবাই হয়তো নিরাপদে তাদের অবস্থানটাকে রেখে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ। তৈমুর ভাই, আওয়ামী লীগের গেল 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের যে ইশতেহার, সেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা ছিল। এর আগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধেই জিরো টলারেন্সের কথা ছিল। কামাল ভাই বলছেন এখন, এবং আওয়ামী লীগ নেতারা, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং অন্যরা বলছেন যে দুর্নীতি যারাই করবে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে কিংবা দুদক তদন্ত করছে, একটা জায়গাতেও কিন্তু আওয়ামী লীগ বলছে যে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, দুদক দুদকের মতো করে কাজ করবে। তো এই প্রেক্ষাপটে সরকার এবং আওয়ামী লীগ দুর্নীতি দমনের জন্য যথেষ্ট আন্তরিক, এটা কি আপনি মনে করেন কিনা? আওয়ামী লীগ সরকারের একজন প্রাক্তন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী শামসুল আলম সাহেব, তিনি বলছেন যে 7 থেকে 800 কোটি ডলার, লক্ষ কোটি ডলার এই দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা হলো আওয়ামী লীগের একজন মন্ত্রীর বক্তব্য। থাকা অবস্থায় নাকি পদ থাকা অবস্থায় নাকি সাবেক প্রতিমন্ত্রী সেটাই বলছেন। সরকারের দায়িত্বটা কি? মানি লন্ডারিং যে হয়ে যায়, এটাকে প্রোটেকশন দেওয়া। জি, সরকার তো সেখানে ব্যর্থ। সরকার ব্যর্থ, তাহলে যে পরিকল্পনার প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরে বলছেন, তাহলে তিনি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তিনি করেছেন, তাহলে তার ব্যর্থতা আছে কিনা? তিনি তো এটার সাক্ষী। আমি একটা কথা বললে যেটা গুরুত্ব না পাবে, যিনি এটা দায়িত্বে ছিলেন তিনি এই কথাটা বলে গুরুত্ব পাবে। আমার কথাটা হলো যে এই যে টাকাগুলি বিদেশ পাচার হয়ে যায়, কারা করে এটা তো সরকারের জানা উচিত, এবং সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের ক্লিয়ারেন্স ছাড়া তো হইতে পারে না। যেমন ধরেন বেনজির আহমেদ, সে আমি একটা সাধারণ মানুষ, আমি রিট করে আমি পাসপোর্ট পাইছি, আমরা পাসপোর্ট দেয়, তারপরেও আমাকে এয়ারপোর্ট ক্রস করতে হলে 3-4 ঘন্টা বসায় রাখে,
বসায় রেখে 5টা ডিপার্টমেন্টের রিপোর্ট আসতে হয়, তারপরে তারা আবার এয়ারপোর্ট ক্রস করতে দেয়। তো এই বেনজির আহমেদকে যে বিদেশ যাওয়ার সুযোগ তো সরকারই করে দিচ্ছে। এবং দেখেন এই যে দুর্নীতির কথাটা আসে, দুদকের আইনটা কি? দুদকের আইনটা হলো দুদক নিজে একটা নিরপেক্ষ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান, এবং তাদেরই নিজস্ব ক্ষমতা আছে যে কোনো বিষয়ে তদন্ত করা। এরপরে এই যে বেনজির আহমদ, যারা এই সরকারকে মনে করে তারা সরকারকে রক্ষা করছে, সরকারকে ক্ষমতায় রাখছে, গাবি মকদ্দমা যারা রচনা করছে, তারা মনে করে যেহেতু তারা সরকারকে প্রোটেকশন দিচ্ছে, সরকারকে রক্ষা করছে, এখন তারা বেনিফিট দিচ্ছে, বেনিফিট নেবে, এই হিসাবেই তো তারা এত কোটি কোটি টাকার করতে পারছে। এই যে ধরেন মতিউরের ব্যাপারে তো আগেও দুর্নীতি দমন বিভাগে মামলা হয়েছে, কিন্তু দুদক তো সেখানে তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিছে। এটা পত্রিকায় দেখলাম, না মামলা হয় না, তার বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে। সেই অনুসন্ধানে তো দুদক তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। এখন যদি বাইসা করা হয়, যদি করা হয়, হ্যাঁ, যারা সরকারের পৃষ্ঠপোষকতা আছে বা সরকারকে যারা যেভাবে তারা ক্ষমতায় রাখছে বলে তারা মনে করে, সেখানে তো এই ধরনের ক্লিয়ারেন্স হলে তো মানুষ আস্থায় থাকবে না। আচ্ছা, তারপরে যেটা কামাল ভাই যে কথাটা বলছে, যেমন ওই যে কোহিনুরের কথাটা, একে আমরা সমর্থন করি না এই জন্য যে আমি নিজেও বহুবার পুলিশদের রাস্তায় মাইর খেয়েছি, আপনার টেলিভিশন দেখাইছেন। আমার সামনে, পুলিশের সামনে, শত শত পুলিশের সামনে আমাকে গুলি করছে, সেগুলি আমার শরীরে আছে। তো এই যে পুলিশের এই যে রাজনীতি, সেটা তো আমরা সমর্থন করি না, পক্ষপাতিত্ব। কিন্তু বর্তমানে কি এই কোহিনুরের থেকে এটা বাড়ছে নাকি কমছে? তো দেখা যায় যে কোহিনুরের পথ ধরেই, বা ওই কোহিনুরকে যেই সরকার শেল্টার দিছে সেই পথ ধরেই আপনি হাঁটতেছেন। আচ্ছা, একটা কথা শেষ করি, যে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কামাল ভাই একটা কথা বলছে যে 2018 সালে তারা যে নির্বাচনে গেছে মুক্তির দাবি না করি, তো এইবার তো তারা নির্বাচনে যায় নাই, তারা তো বলছে যে তাকে বিএনপির চেয়ারপারসনকে তারা মুক্তি দেয়। এবার তো তারা নির্বাচনের আগে এক দফার দাবি করেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনের আগে কিন্তু বেগম জিয়ার একটা উদাহরণ দিই, ওইটা আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর সাথে, তার আলোচনায় বসছিল, আলোচনা টেবিলেতে এই কথাটা আনা হয়েছিল। এবার তো তারা এক দফার আন্দোলন। জি, আমি কামাল ভাই আপনার কাছে প্রশ্ন আছে আমার। আপনি যে কথাটা বলছিলেন যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, যদি বুঝতে পারে সরকার অবশ্যই ছাড় দেওয়া হচ্ছে না আপনি বলছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের তৈমুর ভাই যে প্রশ্নটা তুললেন যে বেনজির আহমেদ পুলিশ বিভাগ থেকে যখন অবসরে গেলেন, তখন এই ব্যাপারে খবর হলো, তিনি যখন কর্মরত ছিলেন তখন কেন জানা গেল না? মতিউরের কথা বলছেন, 2004 থেকে 2021 সাল পর্যন্ত 4 বার অনুসন্ধান হয়েছে তার বিরুদ্ধে দুদকের, প্রতিবারে তিনি ক্লিনশিট পেয়েছেন। এবার কিন্তু আর ক্লিনশিট তিনি পাননি। এবার দুদক বলছে তার বিরুদ্ধে মামলা করার মতন অনুসন্ধান শেষ করে মামলা করার মতন উপাদান তারা পেয়েছেন, শিগগিরই মামলা দায়ের হবে। অথচ আগের 4 বারে কিন্তু তার বিরুদ্ধে পাওয়া যায়নি। এই জায়গাতে তৈমুর ভাইরা বলছেন যে পিক এন্ড চুজ হচ্ছে কিনা, কিংবা আন্তরিকতা যথেষ্ট আছে কিনা। মতিউরের ব্যাপারে সাংবাদিকরা মতিউরকে খুঁজে বাইর করেন, এটা ফেসবুক বাইর করছে। জি, বরং মতিউরের বউ যে কথা কইছে, সাংবাদিকদের প্রতিবাদ করা উচিত। বড় বড় সাংবাদিকদের আমার অলরেডি প্রতিবাদ তো হইছে, আমি জানি না করছে কি। আচ্ছা, না সেটা প্রসঙ্গটা ঘুরে যাচ্ছে। আপনারা আমি যেটা বলছি, উনি যেটা বলছেন, দেখেন 2001 থেকে 2006 যে পুলিশ ভবনের নির্দেশে দেশে নির্যাতন করছে, বাংলা বাইরে শেল্টার দিছে, খুনিদের শেল্টার দিছে, 21 আগস্টে গ্রেনেড হামলাকারীদের শেল্টার দিছে। এই আমলে কি মতিয়া চৌধুরীর মতো কাউকে পুলিশ রাস্তায় পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছে, কাপড় টান ফেলে ফেলেছে? রাস্তায় থাকে না তো এই আমলে। আমি বলি, সেটা বলি, বরং এই আমলে বয়স্কার বাবুকে রাস্তার থেকে সসম্মানে এনে পুলিশের খাওয়াই আবার ফেসবুকে দিয়ে দিছে। সেটা ফেসবুকে দেবেই, আপনি খাবেন, আমি ইথিক্যাল না, না আমি ফেসবুকের যুক্ত, এটা ঠিক হয় না। না এই আমরা ফেসবুকে না দিলে তো আমি আজকে বলতে পারতাম না, জানতে পারতাম না। ফেসবুকে না দিলে তো মতি ধরা পড়তো না, আপনি ফেসবুকে না দিলে কি মতি ধরা পড়তো? আমি আপনার বলি, এই আমলে সেইটি হয়। মতি তো ধরা পড়ে, এই আমলে কোথায় এখন সরকার? না এই আমলে দুদকটা, এই আমলে মির্জা ফখরুলের গায়ে কেউ হাত দিছে। এই আমলে রিজবি যে ভাষায় কথা বলে, রিজবির গায়ে কেউ হাত দিছে। বিএনপির কোন নেতার গায়ে পুলিশ রাস্তায় পিটিয়ে ফেলাইছে?
এই আমলে। কিন্তু ওই আমলে গ্রেনেড হামলাকারীদের, বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা হয়েছে, সেই হামলাকারীদের সহযোগিতা করেছেন পুলিশ শাহ ভবনের নির্দেশ। কারণ ওই আমলটা খারাপ ছিল বুঝলাম, কিন্তু আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম এই আমলের এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতেন। কি প্রশ্ন করছেন? আমি প্রশ্ন করেছিলাম যে বেনজির আহমেদ যত দুর্নীতি করলেন 20 সালে অবসরে যাওয়ার পরে আজকে 24 সালে এসে খবর হলো, সরকারের দপ্তরগুলো জানলো না। মতিউর রহমান এর আগে আপনার 2004 থেকে 2021 4বার হচ্ছে আপনার দুদকের তদন্তে একেবারেই খুব শুদ্ধ প্রমাণ হলেন, এবার আবার ঠিকই প্রমাণ পাওয়া গেল। আমি যেটা বলি যে যখন হ্যাঁ এটা তো সরকারের প্রশাসনের কোনো রকমই থাকবে, একটা লোক যখন ক্ষমতার শীর্ষে থাকে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিতে চায় না। এটা দিতে পারে একমাত্র আমাদের দেশের সাংবাদিকরা, কারণ তারা কারো কাছে দায়বদ্ধ না। আমাদের দেশের সাংবাদিকরা দিতে পারে, হ্যাঁ এটা দিতে পারে জমকের দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির একটা পাইলে সেইখানে যদি সরকার শেল্টার দিত তাহলে দায়িত্ব সরকার। যেটা বলছেন মিথ্যা মামলা, গায়েবী মামলা, বেনজির কোনো গায়েবী মামলা দেয়নি। আমি বেনজিরের দুর্নীতির ব্যাপারে, বেনজির সাজক এই ব্যাপারে আমি কোনো ডিফেন্ড করছি না, কিন্তু আপনি র্যাবের ডিজি বেনজির, পুলিশের কমিশনার বেনজির, আমি মনে করি সে তার দায়িত্ব যথার্থভাবে পালন করেছে। কারণ 2014 থেকে 2015 পর্যন্ত যে অগ্নি সন্ত্রাস করা হয়েছে, শত শত মানুষকে গান পাউডার পেট্রোলের মধ্যে যে পুড়িয়ে মারা হয়েছে, গাছ পর্যন্ত কেটে ফেলেছেন, 14 নির্বাচনে আপনার প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীর 22 জন লোককে হত্যা করেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল তারা যথার্থ ভূমিকা পালন করেছে। হলিউডের হামলায় একজন পুলিশ অফিসার, 2 জন পুলিশ অফিসার মারা গেছে। সেদিন র্যাবের ডিজির ভূমিকা, পুলিশের আইজির ভূমিকা, পুলিশ কমিশনারের ভূমিকা আমি অবশ্যই প্রশংসা করি, তারা তাদের দায়িত্ব যথার্থ পালন করেছেন। কারণ সাধারণ মানুষকে তো তারা মামলা দেয়নি। আপনি হুকুম দিচ্ছেন গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারার জন্য, তাহলে কি হবে? আপনি একটা শান্তিপূর্ণভাবে সমাবেশ, উত্তরের নির্বাচনের পরে বিএনপি নির্বাচন বয়কট করে 12টার পরে বিকেলে সমাবেশ করলো, আপনি বলেন সেই সমাবেশ তো পুলিশ বাধা দেন, আপনার মিডিয়াগুলো বাইরে কি করেন? সেই সমাবেশ শেষ, পাশেই পুলিশের ব্যানে আগুন দিল। কামাল ভাই, সমাবেশে বাধা কিংবা পুলিশিং নয়, আলোচনাটা হচ্ছে দুর্নীতির নিয়ন্ত্রণ প্রসঙ্গে। আমি বলছি আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা কাজ করতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি দমনের জন্য আমরা কি আসলে নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছি? তপু ভাই যে আলোচনা, আমি যেটা বলছি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং দুর্নীতি, যেমন আমরা মানুষ সংসদ সদস্য যেমন আমাদের দেই, হিসাব নিকাশ দেই, সবারই বছর অন্তর হিসাব নিকাশ দিতে হবে এবং কে কি করে এই ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। এবং বিশেষ করে দুর্নীতি আপনার বন্ধ করতে হলে, আমি আজকে শুধু দুর্নীতি না, বাংলাদেশে আজকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং আপনার এই যে কিশোর গ্যাং, এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে দেশটাকে ভালো রাখার জন্য। এখানে সকল পেশা শ্রেণীর মানুষ, রাজনৈতিক নেতারা, সাংবাদিক, পেশাজীবী সবাইকে সামাজিক আন্দোলন, দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে, এবং সন্ত্রাসী জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হবে। এটা গেল একটা জিনিস সামাজিক আন্দোলনের পাশে, কিন্তু দুর্নীতি দমনের জন্য রাষ্ট্রের যেসব মেকানিজম আছে, যেসব সংস্থা আছে, তাদেরকে তৎপর করতে হবে। আমি মনে করি প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি মনে করি রাষ্ট্রের সমস্ত সংস্থা এই ব্যাপারে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, এবং আমি মনে করি দুদক অনুসন্ধান চালানো উচিত যে কে দুর্নীতি, কোন ডিপার্টমেন্টে কে দুর্নীতিবাজ আছে। দুদক স্বাধীন সত্তা, হ্যাঁ সরকার যদি সেইখানে হস্তক্ষেপ করে তখন না দুদক বলতে পারে, আপনারা বলতে পারেন যে সরকার হস্তক্ষেপ করছে। তবু ভাই ধরেন সরকার যদি হস্তক্ষেপ করতে, এখন পর্যন্ত সরকারি তরফের বা সরকারের মন্ত্রীদের যেসব বক্তব্য, হস্তক্ষেপের কোনো নজির বা কোনো গণমাধ্যম এখন পর্যন্ত বলতে পারেনি। তো এটি গেল একটা, কিন্তু দুদক স্বাধীন কমিশন, সে দুদক কি আসলে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে? আজকের একটি খবর বলি, গণমাধ্যমে আজকে একটি খবর এসেছে যে দুদকের তো গ্রেফতার করার ক্ষমতা আছে, হ্যাঁ, কারোর বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেলেই, কিন্তু দুদক কি সেটি কার্যকর করছে? ক্ষেত্র বিশেষে
কখনো কখনো প্রভাবশালীদের ক্ষেত্রে কি একটু বেশি দেখছে? আপনার বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক যখন অনুসন্ধান শুরু করেছে, তার প্রমাণ পাওয়া না পাওয়া তো অনুসন্ধান শেষের ব্যাপার, কিন্তু দুদক তখন কোনো বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেয়নি। তিনি কোথায় এখন কেউ জানেন না, সরকারও জানে না, দুদকও জানে না, গণমাধ্যমের খবর তিনি বিদেশে। মতিউর রহমান, যাকে নিয়ে এত আলোচনা, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে কিন্তু তার কোনো অবস্থান কেউ এখনো জানেন না, দেশে নাকি দেশ থেকে পালিয়েছেন। তো আসলে দুদক নিজে কি যথেষ্ট তৎপর কিনা? না, আমি তো শুরুতে বললাম যে দুর্নীতি তো হয়, দুর্নীতি তো আসলে একেবারে নির্মূল হবে না, দুর্নীতিকে আসলে নিয়ন্ত্রণের মধ্যে হয়তো আনা যেতে পারে। কিন্তু এই দুর্নীতি বন্ধের যে ব্যবস্থাপনা, সরকারের যে ব্যবস্থাপনা, উদ্যোগ বা আইনি কাঠামো বা বিধিমালা এবং জনবল এবং জনকাঠামো, এই জায়গাগুলো তো নিশ্চয়ই তো তার একটা সীমাবদ্ধ অবস্থান আছে। আবার একই হচ্ছে যে যে সমস্ত ত্রুটিগুলোকে বিভিন্ন সময় আইডেন্টিফাই করা হয়, সেই জায়গাগুলো কি আসলে পূরণ করবার জন্য বড় ধরনের কোনো উদ্যোগ আছে কিনা। রাজনৈতিকভাবে যদি দৃঢ় ইচ্ছার প্রতিফলন ঘটান আমাদের রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী তো বরাবরই বলছেন যে জিরো টলারেন্সের বিষয়, তো এই রাজনীতিবিদরা যদি ধরেন যে সেই জায়গাতে খুব দৃঢ় ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং আমাদের আইন ও বিধিমালার সীমাবদ্ধ অবস্থান থেকে যদি উত্তরণ ঘটানো সম্ভব, তাইলে কিন্তু এটা সম্ভব, এটা করা সম্ভব। এবং একই সঙ্গে দেখেন টাকা কোথায় যাচ্ছে, অনেকটা বাংলাদেশ মনে হয় উপনিবেশ, এইখান থেকে উপার্জন করে আমরা দেখি ইউরোপ, আমেরিকা অথবা। এক সেকেন্ড, এক মিনিটে 30 সেকেন্ডের সময় নেই। এই যে টাকা পাচারের কথা বলে, হ্যাঁ আমি ধরে নিলাম মন্ত্রী প্রতিমন্ত্রী যে কথা বলছে এত টাকা পাচার হয়েছে, টাকাটা পাচার হয় কিভাবে? উবার ইনভয়েসের মাধ্যমে। তো উবার ইনভয়েস সরকার কিভাবে ধরবে আপনি আমার একটু বুঝুন তো। আমি তো এই ব্যাপারে কম বুঝি, উনি তো এলাকায় যে এলাকায় ব্যবসা উনি ভালো বোঝে আর কি, ব্যবসা না করলেও উবার ইনভয়েসের টাকা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধের মেকানিজম তো এনবিআর এর কাছে আছে, এটা বন্ধের জন্য না। এনবিআর তো বারবারই বলছে যে আপনি যে পণ্য কিনতে চান তার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রাইসটা তো এনবিআর জানে, কারণ এনবিআর এর সাথে বহুজাতিক বহু প্রতিষ্ঠানের সাথেই তার একটা চুক্তি আছে এবং সেই স্ট্যান্ডার্ডটা জানে। কোন টাকা আসলে আপনি কোন পণ্য কোন টাকা দিয়ে এলসি খুলবেন সেটা তার প্রথমত জানা দরকার, ব্যাংকও এটা জানে। একই সঙ্গে আপনি পণ্য পাঠাবেন নাকি ইট বালু সিমেন্ট দিয়ে পার করে দিয়ে সেই টাকা কোথায় পাঠাবেন, কি করবেন, সেই প্রক্রিয়াগুলো তো এনবিআর এর কাছে জানে আছে। তো এনবিআর, কিন্তু এখন তো আমরা দেখছি এনবিআর এর মধ্যেই ভূত, এক মতিউর রহমান শুধু নয়, আপনি জানেন না, যে আরো বুধ আপনি যে দুর্নীতি বন্ধের যে প্রক্রিয়ার কথা বলেন, বাংলাদেশের আয়কর বিভাগের তৎপরতার জায়গা আছে, ওইখানে তো সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল নামে একটা প্রতিষ্ঠান আছে। আপনি দেখেন যে সরকারের শুদ্ধাচারের যে তৎপরতা আছে, সেখান থেকেই তো আসলে ভালো কর্মকর্তাদেরকে আসলে চিহ্নিত করার প্রক্রিয়া আছে। এগুলো কি আসলে সবগুলোই আসলে ভালোভাবে অপারেট হচ্ছে? দুর্নীতি দমন শুদ্ধাচার তো পেয়েছেন বেনজির আহমেদ। না, সেটাই বলছি যে এগুলো কি সবগুলোই অপারেট হচ্ছে? একই সঙ্গে এই যে ভাই বললো যে অর্থ পাচার করছে, অর্থ আসলে কোথায় পাচার হয়? আমরা তো দেখি যে তথাকথিত সুসভ্য দেশগুলোতেই অর্থের পাচার হচ্ছিল। যখন আসলে দেখেন আইনি সংস্কার বৈশ্বিকভাবে করা হয়, যে হঠাৎ করে দেখা গেল যে সুইস ব্যাংক আর আসলে মানুষের নাম না বললেও প্রাতিষ্ঠানিকভাবে বলছে কতজন টাকা পাচার করে, তখন দেখা গেল যে ভারত বা বাংলাদেশের মতো জায়গা থেকে দেদারসের টাকা উধাও হয়ে গেল সুইস ব্যাংকে। এখন শোনা যাচ্ছে যে সেটি এখন মোটামুটি এশিয়ার ভেতরেই চলে আসছে যে টাকা কোথায় পাচার হচ্ছেন। এই পাচারের প্রক্রিয়াগুলো বাংলাদেশে তো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকে একটা রয়েছেন, তাদের কাজ কি? এই যে টাকা দেদারসে কারা নিয়ে যাচ্ছে, ফেরত আসছে না কেন, কি কারণে আসছে না, সেই প্রতিষ্ঠানের কার্যকর জায়গা রয়েছে। এখন এই যে সরকারের যে অর্গানগুলো রয়েছে, এইগুলোর আসলে অপারেটিভ মুডটা আরও বেশি সক্রিয় হওয়া দরকার, সেইটা তো অবশ্যই দরকার। এর জন্য রাজনৈতিক দুর্নির্বাণ আকাঙ্ক্ষা যেমন দরকার, সৎ কর্মকর্তাদের পদায়ন দরকার। অনুরূপভাবে এই কথাটাও ঠিক যে শুধু সরকারে এককভাবে কিন্তু আসলে দুর্নীতি বন্ধ করতে হবে না। একদম তৃণমূল থেকে শুরু করে একেবারে রাজনীতির শীর্ষ পর্যায়ে সব জায়গায় কিন্তু আমাদের দুর্নীতির বিরুদ্ধে ওই যে ঘৃণা ছড়িয়ে দিতে হবে, সামাজিকভাবে বয়কটের একটি জায়গা তৈরি হবে। সেটি হয়তো 60, 70, 80 দশকে ছিল, পরবর্তীতে আবার বাংলাদেশে হয়তো রিভার্স লাইনে গেছেন। দুর্নীতিবাজের অর্থ আছে, করি আছে, তাকেই হয়তো আমরা নমস্য হিসাবে ভাবা যে ক্ষেত্র তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের ফিরে আসার একটা ক্ষেত্র তৈরি করতে হবে, তাইলে না আসলে পরিবর্তনটা সম্ভব। ভাই এক মিনিট কথাটা শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা আমরা শুনছি, কিন্তু এই সরকারই কিন্তু একটা আইন পাস করছে যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের পারমিশন লাগবে। এগুলি তো তাদের ফেভার করা হয়। আমার সাজেশনটা হলো যে দুদক এই পর্যন্ত যাদের ক্লিয়ারেন্স দিছে, এই ক্লিয়ারেন্সের উপরে যাদেরকে দিছে এটার উপরে একটা তদন্ত কমিশন গঠন করা হোক এবং তদন্ত কইরা এটা বের করা হোক যে কাদের কোন কি হিসাবে তাদেরকে ক্লিয়ারেন্সটা দিছে। এক, দুই নম্বর হলো এই যে ব্যাংকের লুট,
এটা যে কোনো সরকারের সময়কে এই 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 বর্তমান আমল ক্রস করছে। ব্যাংকের যে টাকা পরামর্শটা বলুন। পরামর্শটা হলো এগুলো কঠিনভাবে দেওয়া হোক। আরেকটা বিষয় হলো সংবিধানের 21(2) অনুচ্ছেদে বলা আছে যে সরকারি কর্মচারীদের একমাত্র দায়িত্ব হল জনগণের সেবা করা। এদেরকে পলিটিক্যালাইজড কইরা, যেভাবে পলিটিক্যাল অনুযায়ী যে কথাটা সাংবাদিক সাহেব বললেন, যে অনুযায়ী তাদের প্রমোশন দেওয়া, তাদের লোভনীয় পদে পোস্টিং দেওয়া, গুরুত্বপূর্ণ পদে দেওয়া, রাজনীতিকরণ বন্ধ করতে হবে সরকারি আমলাদের সেই সুযোগ। শুধু রাজনীতিবিদ না, সকল স্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে। আর বিএনপির উপর ভর করে, কারণ বিএনপি যা বলে মিথ্যে কথা বলে। বিএনপি আজকে আন্দোলন করছে যে বাবার সেই পুরনো সুর, যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ জিয়া রহমান, এরশাদ, খালেদা জিয়া, মঈন আহমেদ, চারজনই ভারতে গিয়েছেন, কিছু আনতে পারেনি। জিয়া রহমান একটা প্যান্ট পিস উপহার নিয়ে এসেছিল, আর এরশাদ সাহেব 2টা গাবি এনেছিল, আর খালেদা জিয়া পুশ ইন পুশ ব্যাকের সঙ্গে স্বাক্ষর করেছিল, আর মঈন আহমেদ ছিল ঘোড়া। বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা যা কিছু আদায় করেছেন, বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা আদায় করেছেন। আর বিএনপি সবকিছু দিয়ে ক্ষমতায় আসতে চাইছেন, ক্ষমতায় এসেছেন একবার, ক্ষমতা ধরে রাখতে পারবেন। আমি মনে করি আজকে বঙ্গবন্ধুর তনয়ের নেতৃত্বে দেশটা এগিয়ে গেলে আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত করতে পারবো, জঙ্গিবাদ মুক্ত হয়েছে। আশা করি বাংলাদেশ বঙ্গবন্ধুকে অনেক ধন্যবাদ এগিয়ে যাবে। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবার দেখা হবে। দর্শক দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।